ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত প্রধান অতিথি, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয়, আসলে মার্চ মাস ঘটনাবহুল মাস। মার্চ মাস আসলেই আমাদের মনে পড়ে সেই জ্যোতির্ময় পুরুষ যার তর্জনের গর্জনে সমস্ত পৃথিবী কম্পিত হয়েছে। পাকিস্তানিরা বুঝতে পেরেছিল যে বাঙালিদের ভিতরে স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয়েছে। আসলে ইতিহাস অনেক, সভাপতি হিসেবে বলার কথা অল্প, বলতে হয় বেশি। ৭০ সালের নির্বাচনের পরে যখন জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন পাকিস্তানিরা চেষ্টা করেছিল যে তারা তাদের ক্ষমতা হস্তান্তর না করে প্রলম্বিত করার জন্য সময়। ইয়াহিয়া খান সময় দিয়েছিলেন ৩ মার্চ তারা অ্যাসেম্বলিতে বসবেন, কিন্তু দেখা যায় যে ২ মাস তারা সেই ঘোষণা রহিত করে। পরে বঙ্গবন্ধু ৭ই মার্চে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটাকে আমরা বলি বাংলার ম্যাগনা কার্টা, বাংলার মুক্তির সনদ, যেখানে বঙ্গবন্ধু চেয়েছিলেন, যে ঘোষণার ভিতরে 4টা বিষয় ছিল, উনি প্রকারান্তরে সেগুলো উচ্চারণ করেছিলেন, যে মাশাআল্লাহ প্রত্যাহার, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নেওয়া, যারা এই সময় মারা গেছে তাদের তদন্ত এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফেরত দেওয়া। উনি কিন্তু এই মাত্র 18 মিনিটের 1108 শব্দের এই বক্তৃতার মধ্যে উনি সেই ঘোষণা দিয়েছিলেন। 10 লক্ষ মানুষ সেই রেসকোর্স ময়দানে তখন উপস্থিত ছিল। গায়ের লোম শিউরে ওঠে যে একজন ব্যক্তি তার ক্যারিসমেটিক লিডারশিপে দেশের সমস্ত মানুষকে উজ্জীবিত করেছিল। আবার তার ভিতরে এই সংশয় ছিল যে এটা নিয়ে পাকিস্তানিরা আবার নতুন রাজনীতি করে আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত করে দেয় কিনা। কিন্তু তিনি তার বিচক্ষণতায়, তার দক্ষতায়, তার বুদ্ধিমত্তায় মাত্র 18 মিনিটে সেই অলিখিত ভাষণে সমগ্র বিশ্ববাসীর মন জয় করে নিয়েছিলেন। এক একজন এক এক রকম করে বলে। নেলসন ম্যান্ডেলা বলছেন যে এই 7ই মার্চের ভাষণ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম দলিল। ফিদেল ক্যাস্ট্রো বলছেন এটা শুধু ভাষণ নয়, এটা একটা রণকৌশল। তো আমরা সেই 7ই মার্চের ভাষণকে এখন আন্তর্জাতিক দিবস হিসেবে, আমাদের জাতীয় দিবস তো বটেই, আন্তর্জাতিক ভাবে উদযাপন করা হচ্ছে। ইউনেস্কো আমাদের সেই স্বীকৃতি দিয়েছে, বিশ্বের যে কয়টা শ্রেষ্ঠ ভাষণ তার ভিতরে এটা একটা। আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতার সাথে এটারও তুলনা করা হয়, যিনি মাত্র 18 মিনিটে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে তুলেছিলেন তার সমস্ত কর্মজীবন দিয়ে, সঙ্গে সঙ্গে ওই মাত্র 18 মিনিটের বক্তৃতায়। তিনি আজ নেই আমাদের মাঝে। তাকে ঘাতকরা 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করেছে। আমরা মনে হয় সেই জাতি যারা জাতির পিতাকে নির্মম হাতে খুন করেছে, আমাদের রক্ত মাখিয়েছি হাতে। এখন সময় আমরা যারা উত্তর প্রজন্মের, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমরা যারা এই দেশের নাগরিক, সেই ঋণ শোধ করা, জাতির পিতার রক্তের ঋণ শোধ করা। ঋণ শোধ হবে কিভাবে? আমরা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রূপকল্প 2021, রূপকল্প 2041, যেগুলো আমরা বাস্তবায়ন করে চলেছি এখন, যেগুলো শুধুমাত্র এখন শুধু শব্দ নয়, যেগুলো এখন শুধুমাত্র একেবারে বাস্তব চিত্র, যেগুলো একেবারে দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, যা শুধুমাত্র মুখের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা আমাদের দেশকে, দেশের মানুষকে যদি একটা উন্নত জীবন দিতে পারি, প্রতিটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল নির্বিশেষে জাতির পিতাকে স্মরণ করতে পারি, তাহলে হয়তো সেই রক্তের ঋণ শোধ হবে।
আমরা এই 7ই মার্চের ঐতিহাসিক দিবসকে প্রথমবারের মতো উদযাপন করলাম। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এই আলোচনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সকালবেলা আমরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি, মুক্তিযোদ্ধা সমাবেশ ঘটিয়ে সেখানে আলোচনা সভা করেছি, আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সর্বোচ্চভাবে এই দিনটাকে স্মরণ করার চেষ্টা করছি, যেটা আমাদের স্বাধীনতার বীজ মন্ত্র আমাদের মাঝে অঙ্কুরিত করেছিল। তো আমরা কথা দীর্ঘায়িত করব না। আপনারা সবাই কষ্ট করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, আমরা ওখানে প্রোগ্রাম করছি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। আমরা এখানে যে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি, সেখানে গানে গানে বঙ্গবন্ধুকে আমরা স্মরণ করেছি। তার 7ই মার্চের বক্তব্যের মাধ্যমে তার ব্যক্তিত্বকে আমরা বুঝেছি। তো আমরা অনুরোধ করব, এই ঘটনাবহুল মার্চ, এই জ্বালাময়ী মার্চ, এই অগ্নিঝরা মার্চের এখন অনেক বাকি। সামনে 17 মার্চ, 25শে মার্চ, 26শে মার্চ আমাদের অনেকগুলো প্রোগ্রাম এখনো করতে হবে। তো আপনাদের সর্বান্তকরণে সবার সহযোগিতা কামনা করছি। আমি নতুন এসেছি, আমি এখন অনেক কিছুই জানি না। হয়তো দেখা যাবে যে অনেক বুঝতে আমার একটু সময় লাগবে, আসলেই তারা আমি সব করতে পারবো না। আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাইব। যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন, তাদের সহযোগিতা চাইব। আর এই খুব স্বল্প সময়ে এই প্রোগ্রাম আয়োজন করে যারা আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করতে এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠানে সহায়তা করেছেন, আমাদের উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় সহ এসেছিলেন, তাদেরকে সহ অন্যান্য যত কর্মকর্তা এর সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের প্রতি শিক্ষক মন্ডলী সম্পৃক্ত ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের যারা প্রিন্টস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক মন্ডলী আমাদের সার্বক্ষণিক থেকে এই অনুষ্ঠানকে সুন্দর করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেশের সেই বীর সেনানী, জাতির অগ্নি পুরুষ, বীর মুক্তিযোদ্ধা বিন্দুকে স্মরণ করছি। আমাদের কৃতজ্ঞতায় আপ্লুত করেছেন আমাদের 2 ভাইস চেয়ারম্যান মহোদয় সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, তাদের সর্বাত্মক সহযোগিতার জন্য। আমাদের অফিসার বৃন্দ সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 17 তারিখের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, 25 তারিখের জন্য প্রস্তুতি নিতে হবে, 26 তারিখের প্রস্তুতি তো আছে। তা সবাই আমরা সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করব, ঘটনাবহুল মার্চকে আমরা স্মরণীয় করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই নাস্তা নিয়ে তারপর যাবেন, আমরা বসে থাকবো। নাস্তা, সামান্য নাস্তার আয়োজন করতে পেরেছি আমাদের সীমাবদ্ধতার মধ্যেও। নাস্তাটুকু নিয়ে আমরা এখান থেকে উঠবো, যেন কোনো বিশৃঙ্খলা না হয়। ধন্যবাদ সকলকে। আমাদের এনে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধা আমরা সবসময় ইতিমধ্যে পেতে শুরু করেছি এবং আরো বেশি মাত্রায় আমরা পাবো। তারই ধারাবাহিকতায় আমরা এই বছরের গত ফেব্রুয়ারি মাসে 26 তারিখে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের যে স্বীকৃতি, উত্তরণের স্বীকৃতি পেয়েছি। আমরা 2041 সালে উন্নত রাষ্ট্রের স্বীকৃতি পাবো, উন্নত রাষ্ট্রে পরিণত হব এবং দেশে বিশ্বে 10টি অর্থনীতি সমৃদ্ধশালী দেশের আমরা নেতৃত্ব দেব বলে আশা করি। তো আমাদের যারা প্রতিষ্ঠাতা আছে তারা এই ইতিহাস জানতে হবে। সব থেকে মজার বিষয় হলো আমাদের সামনে যে পুরস্কার আমাদের ইউনুস স্যার নিয়ে আসছেন, প্রত্যেকটা বই অত্যন্ত যুগোপযোগী এবং জানার দরকার আছে। প্রত্যেকটাই 7ই মার্চের তাজদাই মহাকাব্য, অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধু, কারাগারের রোজনামা, প্রত্যেকটা বিষয় ইতিহাস জানতে হবে। ইতিহাস জানলে আমরা আরো বেশি বুঝতে পারবো, দেশকে নিয়ে ভাবতে পারবো, দেশকে আরো উন্নয়নের শিখরে নিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্বাধীনতার অঙ্কুরিত সেই স্বপ্ন বেড়েছিল তোমার পুষ্টিতে। মাত্র 9 মাসে 16টি চাপাই তপ্ত গ্রীষ্ম পেরিয়ে শীতের আগমনে স্বাধীন দেশের স্বাধীন বসন্ত হয়েছিল আপামর। মানচিত্র মাঝে অনেক ত্যাগ, রক্তের দামে। এখন বক্তব্য অনুরোধ করছি উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ
হুমায়ুন কবির। আমাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করছি। আমি আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে যদি আমি ৭ই মার্চ সম্পর্কে বলতে চাই, তাহলে বলতে হবে যে ৭ই মার্চ এটি নিজেই একটি ইতিহাস। এটা ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যে বাঙালি জাতির ইতিহাস, সেই ইতিহাসের সংক্ষিপ্ত রূপ। এটা একটা জাতির স্বাধীনতা, এটা একটা রণকৌশল, এবং সেই সাথে এটা জাতিকে একত্রিতকরণের একটা প্রক্রিয়া। তো এই ভাষণের মাধ্যমে যদি আমি এই ভাষণ সম্পর্কে বলতে চাই, তো ৬ মার্চ ১৯৭১ সালে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজনকে বলেছিলেন যে আমাকে একটা ভাষণ দিতে হবে। তো ওই দিন ৭ই মার্চ পরবর্তীতে সকালবেলা আমি যখন ভাষণটা দেখেন, ওই ভাষণটা তার ভালো লাগে না, এবং জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ছিলেন অসুস্থ, এবং ওনার শরীরে ছিল ১০৪ ডিগ্রি জ্বর। তো এই অসুস্থ থাকা অবস্থায় উনি ৭ই মার্চ ২:৪৫ উনি বক্তব্য দিতে আসেন, এবং এই ভাষণটি ছিল ১৮ মিনিটের, অর্থাৎ ৩টা ৩ মিনিটে এই ভাষণটা শেষ হয়। তো এই যে ভাষণটা ছিল, এই ভাষণের মাধ্যমে আসলে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাঙালি জাতির যে ইতিহাস, এটা উনি একেবারে সাবলীল বক্তব্যের মাধ্যমে সমগ্র জাতির মাধ্যমে তুলে ধরেন। আর এই ভাষণের ফলেই সমগ্র বাঙালি জাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ধনী গরিব নির্বিশেষে সকলে একত্রীকরণ, তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। সকলেরই লক্ষ্যমাত্রা ছিল একটা, সকলেরই উদ্দেশ্য ছিল একটা, যে দেশকে স্বাধীন করা। আর এই ভাষণটা মূলত কৌশলে আর বাঙালি জাতিকে স্বাধীনতা ঘোষণা দেওয়া, বা এটাকে বলা যেতে পারে একটা রণকৌশল। ফিদেল ক্যাস্ট্রোর মধ্যে এটা একটা রণকৌশল, কারণ এই ভাষণটার মাধ্যমে উনি বাঙালি জাতিকে আমাদের কিভাবে যুদ্ধ করতে হবে, আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে, এই বিষয়টা উনি ভাষণের মাধ্যমে তুলে ধরেছেন। আর এই ভাষণটা স্পিরিট কেমন, বা এই ভাষণটা শক্তি কেমন, তা আমরা খুব সহজে বুঝতে পারি যখন আমরা ঢুকি যে এই ভাষণটা শোনার পরে সমগ্র বাঙালি জাতি হিসেবে তারা নিশ্চিত মৃত্যু জেনে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়ে। তারা জানছেন যে আমাদের মৃত্যু হতে পারে, কিন্তু তারপরে তারা কিন্তু কোনো দ্বিধাবোধ করেনি, সমগ্র জাতিকে তিনি একত্রিত করতে পেরেছেন ভাষণের মাধ্যমে। আর এর সাথে সাথে যদি আমি বলি যে এটা একটা বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার কথা, কারণ এটার মাধ্যমে সমগ্র বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। এই ভাষণ সম্পর্কে কিছু বিখ্যাত কিছু কথাবার্তা যদি আমি বলি, তাহলে দুটো আসবে। কানাডার একজন বিখ্যাত প্রফেসর ২০১৫ সালে এই ভাষণ সম্পর্কে বলেছিলেন যে এটা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মধ্যে একটা। উনি একটা বই লিখছিলেন, এই বইয়ের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ যে ভাষণগুলো ছিল, এই ভাষণের মধ্যে এই ভাষণটাকে স্থান দেয়। আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক জাফর ইকবাল স্যারের মতে এটা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। আর ইউনেস্কো ২০১৯ সালের ৩০ অক্টোবর এটাকে পৃথিবীর একটা ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো জাতিজনক বঙ্গবন্ধু ভাষণটা আমার ব্যক্তিগত মত যে আমরা বাঙালি যে জাতির যে ইতিহাসে ইতিহাসটা করার সাথে সাথে এই ভাষণটা আমাদের অবশ্যই বারবার শোনা উচিত, কারণ এই ভাষণটার মাধ্যমে আমরা বাঙালি জাতির যে ইতিহাসটা, এই ইতিহাসটা আমরা বই করে শুধুমাত্র ধারণা লাভ করতে পারি, কিন্তু বাঙালি জাতির যে আবেগটা কোথায়, আমাদের ইমোশনটা কেমন ছিল, আমাদের যে স্পিডটা কেমন ছিল, এটা বোঝার জন্য ওদের প্রত্যেকে অবশ্যই এই ভাষণটা করা উচিত। সবচেয়ে ধন্যবাদ। আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি, তখন পর্ণকুটিরে জ্বলে ওঠে আলোক শিখা, শহীদ জননীর প্রাণ গর্বে ভরে ওঠে, চোখের জল মুছে থাকে। তখন বাংলার সবুজ প্রান্ত শস্যে ভরে যায়, পর্দায় চলে নিষেধ ছাদ। তখন লক্ষ লক্ষ রক্ত গোলাপ ফুটে ওঠে বাঙালি, আকাশে হয় নতুন সূর্যোদয়। হৃদয়ে হৃদয়ে জেগে ওঠে বাংলাদেশ, আমার সোনার বাংলা। এখন বক্তব্য রাখবেন উপজেলা চেয়ারম্যান মহোদয়ের অনুপস্থিতিতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট সালমান আহমেদ ডন, বাংলাদেশ ছাত্রলীগ আউটডাঙ্গা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট সালমান আহমেদ ডন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আজকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা
পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আলমডাঙ্গা উপজেলায় সদ্য যোগদানকৃত নবাগত অফিসার, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব পুলক কুমার মন্ডল আমাদের মাঝে উপস্থিত আছেন। আলমডাঙ্গা উপজেলার সম্মানিত সহকারী কমিশনার ভূমি উপস্থিত আছেন। সুযোগ্য সুদক্ষ অফিসার ইনচার্জ মহোদয় সহ মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমাদের সরকারের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ সহ আজকে যাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের আলমডাঙ্গার গর্ব কৃতি শিক্ষার্থী সহ আজকে যারা এখানে পুরস্কার গ্রহণ করবেন সেই সমস্ত সুদের শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে 7 মার্চের যে বক্তব্য ছিল বঙ্গবন্ধুর, এটা আমার দৃষ্টিতে কখনোই কোনো বক্তব্য মনে হয়নি। এটা মনে হয়েছে একটি মহাকাব্য। আমরা যেমন রামায়ণ মহাভারত পড়েছি, তদ্রূপ আমার মনে হয়েছে ওইরকম একটি মহাকাব্য। 18 মিনিটের ওই বক্তব্য, যেখানে আমরা শত সহস্র বছর ধরে আমরা বাঙালি জাতির যে শোষণ নিপীড়নের মধ্য দিয়ে এই বঙ্গভূমিতে আমরা বাস করছিলাম, আমাদের সেই মুক্তির সনদ সেই 18 মিনিটে ফুটে উঠেছিল। তো আমি আসলে এখানে অনেক সুন্দর বক্তব্য হয়েছে। আমার 7 মার্চের বক্তব্যের উপলক্ষে থেকে আমার ছোট্ট একটি লেখা, আমার কাছে যেটা মনে হয় এর মধ্য দিয়ে মনে হয় যে আমার পুরো 7 মার্চের বক্তব্যের মর্ম কথা। আমি ছোট্ট কথা একটু বলতে চাই, বসে একটু বলি। একটি উদ্ধত প্রত্যয়ের শপথের তীর্থ বীর অর্জন, অগণিত শহীদের অজস্র তপ্তরথী দুটো করার মানে কি? মহান একটা লাইভ হচ্ছে, মানচিত্রের বুকে বীর গর্বে উন্নত একটি শিল, আমার বাংলা, প্রাণের বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। আপনারা একটা সিস্টেম করতে পারেন, যেহেতু এদিকে বসে আছি, ওখানে দুই পাশে তবলা হারমোনিয়াম দিয়ে ওখান দিয়ে বাজিয়ে মাঝখানে শিল্পীটা দিয়ে গান পরিবেশন করলো বা কবিতা করলো, সেটা সবার মানে দৃশ্যের জন্য। গোবিন্দপুরের সত্যুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তাসকিয়া তাসলিম রাইমা একবার ভাষণে পেয়েছে, একবার চিত্রাঙ্কনে পেয়েছে। এবার বসো আসনে। এবার ফার্স্ট হয়েছিল আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বস্তি। ভেরি গুড। আলমডাঙ্গা মডেল সরকারি, আমাদের বেশি সময় নাই। অধ্যক্ষ সাহেবের ছেলে। তাই নাকি? তাহলে বাবার আচ্ছা ঠিক আছে, এইটা এখান থেকে দাও বাবা দেখো। এমনি টাকা তো টাকাও সবই রনি বাবা দেখো। এইদিকে তাকাও।
তাসবিহ আলম ইশিকা ফার্স্ট। এবার চিত্রাঙ্কন গ গ্রুপের সবাই এলাকায় থাকবে। থার্ড এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নুসরাত জাহান তিনা। সেকেন্ড চিত্রাঙ্কনে সে তো ভালো আবৃত্তি করে। আবৃত্তি, এবারে আবৃত্তি তোমার পুত্র বধূদের হাতের পৃথিবী রং। তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসির। তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে একসময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে একসময় প্রতিবাদের দেওয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে একসময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে একসময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যার জীবনের বিনিময়ে
তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়। তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙ্গির ওপর সাদা ফিনফিনে 7 মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাই। তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তম পত্নীর সেই গুলিবৃদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেওয়া মাটির ভোটার শেষ তিলক ঠাই। তোমার পা একবারও টলে উঠল না, তোমার চোখ কাঁপল না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্নের চেয়েও বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলার সিনেমা দেখার আনন্দের চেয়েও বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর পিট স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের গলায় এসে হুমড়ি খেয়ে থামল। কিন্তু তোমার রক্ত স্রোত থামল না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই টকটকে লাল রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্ণে সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবার সঙ্গীতে ফিরে যাই। সঙ্গীতের কলা কুশলীগণ এবং ফার্স্ট আলমডাঙ্গা সরকারি কলেজের অর্পিতা রানী পাল। এদিক টাকা, এদিক টাকা, এই এক ধর, এক ধর, এক ধর। এবারে সঙ্গীত থার্ড আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রিয়াঙ্কা রানী বিশ্বাস। সেকেন্ড আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রিয়া। মুখ টানলে এবং প্রথম স্থান অধিকার করেছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরই সিনথিয়া রহমান শিমু। সঙ্গীত গ গ্রুপ সেকেন্ড আলমডাঙ্গা সরকারি কলেজের অর্পিতা রানী পাল। ফার্স্ট আলমডাঙ্গা সরকারি কলেজের ওয়াকিনা হাসান কনা। ফার্স্ট ও গানে ফার্স্ট। তোমারটাও নিয়ে যাও। আলমডাঙ্গা সরকারি কলেজের অর্পিতা রানী পাল এবং ফার্স্ট আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাইশা আশরাফি এশা। সকল ইভেন্ট প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক মন্ডলী,